এখন আমি চলে আসলাম বারাণসীর সেই প্রসিদ্ধ সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে। কত লাইন লেগেছে দেখুন এই জায়গা থেকে। রিসেন্ট কিছুদিন হয়তো চালু হয়েছে। সোনালি চূড়া একদম পুরো ঝলমল ঝলমল করছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। বেনারস হচ্ছে এই জন্য সেরা, এই দৃশ্য আর কোথাও আশা করে দেখতে পাওয়া যাবে না। পুরো কাশী ভ্রমণ তখন সম্পূর্ণ হয় যখন কাল ভৈরবের মন্দির দর্শন করা হয় সবার শেষে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পবিত্র গঙ্গার তীরে। চোখের সামনে অনবরত ছুটে চলেছে অসংখ্য নৌকো, যেন সময় স্রোতের সাথে ভেসে চলেছে কাশীনগরের জীবন। একদিকে গঙ্গার শান্ত ধারা, অন্যদিকে মানুষের ব্যস্ততা, যেন মনে হয় ভক্তি আর বিশ্বাসের এক মেলবন্ধন। এই শহরের প্রত্যেকটা রাস্তা কথা বলে ইতিহাসের, আর প্রতিটা ঘাট বলে দেয় ধর্ম আর সংস্কৃতির গল্প। গঙ্গা ভ্রমণে পাখিদের খাবার খাওয়ানো, দিনের বেলা সরু গলিতে হাঁটা, গঙ্গার তীরে অঘরী সাধুসন্তদের দর্শন, আর সন্ধেবেলার বিখ্যাত গঙ্গা আরতি দর্শন, সব মিলিয়ে মন ভরে যাওয়ার মতো কিছু মুহূর্তই হলো বারাণসীর আসল রূপ। আজ তাহলে চলুন কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে আপনাদের ঘুরে দেখাই এই পবিত্র নগরী বারাণসী। Banaras to Patna via Pandit Deendayal Upadhyay Junction is arriving shortly on. আপনারা যদি কলকাতা থেকে বারাণসী ট্যুর প্ল্যান করেন, তাহলে হাওড়া কিংবা শিয়ালদহ স্টেশন থেকে অনেক ট্রেনের অপশন রয়েছে। তবে বারাণসী ভ্রমণের জন্য সন্ধ্যের পরে ট্রেনগুলো ধরলে হাতে সময় অনেকটাই বাঁচে, কারণ এই ট্রেনগুলো আপনাদের পৌঁছে দেবে পরের দিন ভোরে কিংবা খুব সকালে। আপনারা যদি হাওড়া থেকে ট্রেন ধরেন, সেক্ষেত্রে সন্ধ্যের পর 7:20 অমৃতসর মেল কিংবা 7:55 বিভূতি এক্সপ্রেস ধরতে পারেন, কারণ এই ট্রেনগুলো বারাণসীতে গিয়ে পৌঁছয় সকাল 9টা থেকে 9:40 মধ্যে। কিন্তু যদি আরও আগে পৌঁছতে চান, তাহলে চলে আসুন শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। এখান থেকে রয়েছে সন্ধ্যের পর সাপ্তাহিক নতুন অমৃত ভারত এক্সপ্রেস, যেটা সপ্তাহের 3 দিন সোমবার, বুধবার এবং শনিবার দিন সন্ধ্যে 7:30 শিয়ালদহ ছেড়ে রওনা হয়ে পরের দিন খুব সকালে 7:20 পৌঁছে দেবে বারাণসীর পরের স্টেশন বানারস স্টেশনে। আপনারা যদি মোবাইলের অ্যাপ থেকে এই ট্রেনের অনলাইন টিকিট কাটতে চান, তাহলে বানারস স্টেশনে স্টেশন কোড দেবেন BNRS। আমি যেহেতু এই শিয়ালদহ বানারস অমৃত ভারত এক্সপ্রেসের প্রথম রানিং এসেছিলাম, তাই বারাণসী জংশনে এই ট্রেন হল্ট করেছিল। কিন্তু আপনারা যখন এই ট্রেনে আসবেন, তখন আপনাদের নামতে হবে বারাণসী জংশনের পরের স্টেশন বানারস স্টেশনে। তারপর ওখান থেকে এই সেম জার্নি করতে পারবেন, যেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। বন্ধুগণ, আজকে 19 জানুয়ারি 2026, আর এখন আমি কোন জায়গায় দাঁড়িয়েছি অবশ্যই বুঝতে পারছেন। এইটা হলো বারাণসী জাংশন, খুবই একটা পপুলার এবং সুন্দর স্টেশন। আর আমি এই জায়গা পর্যন্ত এসে পৌঁছেছিলাম সদ্য যে 18 তারিখে নতুন যে অমৃত ভারত এক্সপ্রেস, যেটা চালু হয়েছে শিয়ালদহ স্টেশন থেকে একদম বারাণসী পর্যন্ত, মানে বানারস পর্যন্ত। তো সেই ট্রেনে করে আমি এখানে আসছিলাম, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার সময় দেখলাম যে ট্রেন একদমই নেই। মানে ট্রেন আছে সেই দুপুরের পর, বিকেলে কিংবা একদম সন্ধ্যের পর। সেই জন্য তৎক্ষণাৎ একদম এমার্জেন্সি ঠিক করলাম যে আজকে আমি বারাণসীটা ঘুরে নেবো একদিনের মধ্যে। তো যারা একদিনের জন্য বারাণসীতে ঘুরতে আসছেন, তাদেরও কাজে লেগে যাবে এই ভিডিওটা। অনেক দিনের ইচ্ছে ছিল শীতের সময় বারাণসী ভ্রমণ করার, তার সাথে এখানে যে নৌকো রাইড, ওই যে শীতের পরিযায়ী পাখিগুলো উড়ে আসা, হাত থেকে খাবার নিয়ে যাওয়া, তার সাথে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির। আপনাদের জন্য থাকবে একটা সুন্দর ভিডিও, যেখানে থাকবে বারাণসী ভ্রমণের টোটাল গাইড, কত খরচ হবে, তার সাথে কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কি করলাম, কোথায় খেলাম এবং রাতের কোন ট্রেন ধরে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। সমস্ত কিছু ইনফরমেশন থাকতে চলেছে আজকের এই একটা ভিডিওর মধ্যে। ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, যেহেতু একদিনের ট্রিপ, কিন্তু যেটুকু ইনফরমেশন থাকবে সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট। সকালের সময় বারাণসী স্টেশনের বাইরে শীতের পারদটা দেখুন, চারিদিকে ঠান্ডা কুয়াশা, দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে। আর এখানে সামনে রয়েছে একটা টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড, মানে জাস্ট স্টেশন থেকে বাইরে বেরোলেই সামনেই এখানে স্ট্যান্ড। এখান থেকে আমরা শেয়ারিং একটা টোটো কিংবা অটোতে করে আমরা চলে যাবো একদম গাদৌলিয়া চোক পর্যন্ত। এই জায়গা থেকে সমস্ত টোটো এবং অটোগুলো পাওয়া যায় যে কোনো জায়গাতে যাওয়ার জন্য। একটা সাজেশন আপনাদেরকে দেব, আপনারা ভুল করেও কিন্তু এখান থেকে টোটো কিংবা অটো নিয়ে হোটেল খোঁজার চেষ্টা করবেন না, কারণ এখান থেকে না প্রচুর মানে একটা স্ক্যাম হয়। আপনাদেরকে এমন এমন জায়গায় নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে না, যেখানে 500 টাকা 600 টাকার রুম আপনাদেরকে দিয়ে দেওয়া হবে 1000 1200 টাকা 1500 টাকায়। তো সেই জন্য বলবো এখান থেকে চলে যাবেন একদম ঘাটের সামনে, ওখানে গিয়ে পায়ে হেঁটে খুঁজে নেবেন হোটেল, অনেক কম দামে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তবে স্টেশনের বাইরের এই টোটো স্ট্যান্ডের থেকেও যদি কম খরচে বারাণসীর প্রসিদ্ধ দশাশ্বমেধ গঙ্গাঘাটের সামনে পৌঁছতে চান, তাহলে এই টোটো স্ট্যান্ড পার করে কয়েক পা এগিয়ে গেলেই পাবেন একটা ব্রিজ, এবং এই ব্রিজের সামনে থেকে মাত্র 20 টাকা শেয়ারিংয়ে একটা টোটোতে করে পৌঁছে যেতে পারবেন আপনাদের গন্তব্যে। এটাই যদি স্টেশনের সামনে থেকে শেয়ারিংয়ে যান, সেখানে খরচ হয় একজনের 30 টাকা মাথাপিছু, এবং গাড়ি ফুল না হওয়া পর্যন্ত গাড়ি না ছাড়ার জন্য বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করতেও হতে পারে। এছাড়া আপনারা যদি রিজার্ভে যান, তাহলে আপনাদের খরচ পড়তে পারে
200 থেকে 250 টাকা। এটাই যদি আপনারা ব্রিজের নিচে থেকে করেন তাহলে 150 টাকা থেকে 200 টাকার ভেতরে পৌঁছে যেতে পারবেন আপনাদের ডেস্টিনেশনে। সেটা আপনাদের আগে থেকে ঠিক করে রাখা হোটেলেই হোক কিংবা যে কোনো ঘাটে। তবে টোটোতে ওঠার আগে একবার অবশ্যই ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে ওই টোটো আপনাদের কোন জায়গায় নামাবে, কারণ এই জিনিস নিয়ে বারাণসীতে বিভৎস পরিমাণে স্ক্যাম হয়। কারণ ওরা তোলার সময় বলে এক এবং নামাবার সময় করে আরেক। তবে আগে থেকে সব কিছু জানা থাকলে স্ক্যামের কোনো গল্পই আসে না। বারাণসী স্টেশন থেকে গদলিয়ার চোখের দূরত্ব বিভিন্ন রকম হয় একাধিক রাস্তার জন্য। তবে শর্টেস্ট ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি, যেটা কভার করে পৌঁছতে সময় লেগে যায় প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। খুব সকালে বারাণসীর রাস্তাঘাট ভীষণ মায়াবী। যেহেতু এখন দোকানপাট খুলতে শুরু করবে তাই রাস্তাঘাট একদমই ফাঁকা। বারাণসীর মতো জায়গাতে মানুষের অজস্র ভিড়ে এই দৃশ্য সকাল 9টার পর থেকে একদম রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রায় দেখা মেলাই দুষ্কর। এখন আমরা এসে নেমে পড়লাম গাদেউলিয়া চৌরাহার সামনে। এখানে সামনে কিন্তু কাজ চলছে, যার জন্য আমাদেরকে টোটো দাঁড় করিয়েছে এই জায়গাটায়, ওখানে হচ্ছে নিয়ে গেল না। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, একটা ইনফরমেশন, আপনারা যখন বারাণসী স্টেশনের বাইরে বেরোবেন ওখান থেকে দেখবেন যে রোপওয়ের একটা লাইন না চালু হয়েছে, মানে এখনও কিন্তু চালু হয়নি, কাজ চলছে। তো ওই লাইন কিন্তু এই গাদেউলিয়া চৌরাহার সামনে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে শেষ হয়েছে। মানে যেহেতু এখনও কাজ কমপ্লিট হয়নি, যখন কাজ কমপ্লিট হয়ে যাবে না তখন একদম আপনারা স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে একদম রোপওয়েতে করে এই জায়গা পর্যন্ত চলে আসতে পারবেন। একদম টেনশন ফ্রি, ঝামেলা ফ্রি, তার সাথে টাইম সেভ, তার সাথে এটা একটা নতুনত্ব আর কি বারাণসীর বুকে, যে বারাণসীতে ঘুরতে আসবেন, এখানে রোপওয়েতে করে ঘুরবেন। পেছনে অলরেডি আমরা ফেলে রেখে আসছি বেনারসের সেই বিখ্যাত পানের দোকান। এখন আসলে সকালের সময় তো এখন বেশ কিছু দোকানপাট এখন বন্ধ রয়েছে, খোলেনি এখন। আর সকালের সময় দেখুন কত মানুষ মন্দির দর্শন করে সব ফিরে আসছে। এই যে জায়গাটা দেখছেন, এই যে চৌরাহা, এই চৌরাহার নামটাই হচ্ছে গাদেউলিয়া চৌরাহা। এই জায়গার ওইদিকে কিন্তু কোনো গাড়ি কিন্তু যেতে দেওয়া হয় না, আপনারা যেই গাড়িতে করে আসুন না কেন আপনাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হবে এই জায়গাটাতে। এখান থেকে বাম দিকে যদি চলে যাওয়া যায় এই দিক থেকে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া যায়। আর তাছাড়া আরেকটা রাস্তা রয়েছে অল্প কিছুটা এই গদলিয়া চোক থেকে এইদিকে দশাশ্বমেধ ঘাটের দিকে অল্প একটু এগিয়ে গেলে ওই জায়গা থেকে একটা গেট আছে বাম দিকে, ওই গেট দিয়েও যাওয়া যায়। আর তার সাথে আপনারা যদি দশাশ্বমেধ ঘাটে যেতে চান সবার আগে, তাহলে এই জায়গা থেকে একদম সোজা রাস্তা। এই জায়গাতে আসলে দেখবেন এরকম ব্যারিকেড করা আছে, যেখান থেকে অনেক মানুষ যাচ্ছে এবং বেরোচ্ছে। এই জায়গা দিয়ে সোজা চলে যাচ্ছে একদম দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তা। আর এই যে মার্কেটটা আছে, মার্কেটটা সারা বছর যখনই এখানে ঘুরতে আসুন না কেন সব সময় দেখবেন এরকম জমজমাট। এখানে বেশ কিছু দোকান টোকান পেয়ে যাবেন এখানে, এগুলো সব হচ্ছে এখানে প্রসাদের দোকান। আর তার সাথে মানুষের ভিড় দেখুন সকালের এই সময়, যত বেলা বাড়বে এখানে তত মানুষের ভিড় কিন্তু এখানে বাড়তে থাকবে। সকালের সময় এখানে আশেপাশের সমস্ত দোকানপাটগুলো এখনও না খুললেও বেশ কিছু এখানে চায়ের স্টল, তার সাথে টুকটাক খাবারের দোকান, মানে সকালে যে হালকা ব্রেকফাস্ট সেই সব দোকান কিন্তু অলরেডি এখানে খুলে গেছে দেখতে পাচ্ছেন। এখানে সমোসা, কচুরি, এখানে বিখ্যাত রাবড়ি, অনেক কিছু জিনিসই কিন্তু সকালের সময় পাওয়া যাচ্ছে। আর তার সাথে এখন যে জায়গায় আমরা চলে আসছি এখান থেকে বাম দিকে চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার একটা গেট। এই যে দেখছেন সামনের যে গেটটা, এই গেট দিয়ে সোজা একদম বাম দিকে চলে গেলে এই দিক থেকে মন্দির খুবই সামনে, আর এই সোজা রাস্তা দিয়ে চলে গেলে একদম চলে যাবে সামনে দশাশ্বমেধ ঘাটের সামনে। ঘাটে যাওয়ার অল্প একটু আগে এখানে দেখবেন লাইন ধরো না দুটো ভোজনালয় আছে, যেখানে খাবার দাবার খুব সুন্দর। এর আগে আমি যতবার ঘুরতে এসেছি প্রত্যেকবার এই জায়গায় খাবার দাবার খেয়েছি, খুব সুন্দর খাবার দাবার। গদৌলিয়া চৌরাহার এই রাস্তা যেন বারাণসী শহরের প্রাণকেন্দ্র। সকালে তো ধীরে ধীরে জেগে উঠছে কাশীর এই রাস্তা। কিছু দোকান অলরেডি খুলতেও শুরু করেছে, কোথাও কচুরি সবজি, কোথাও চা কফির গন্ধে ভরে যাচ্ছে পুরো বাতাস। ছোট্ট ছোট্ট খাবারের স্টলে ভিড় জমছে, আর মানুষজন একটার পর একটা পা বাড়াচ্ছে গঙ্গার তীরের দিকে। এই গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কখনো দেখবেন কেউ নাস্তা করছে, আবার কখনো পর্যটকেরা ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছে, আর স্থানীয় মানুষেরা যে যারা নিজেদের কাজে ব্যস্ত। আর সবার শেষে দশাশ্বমেধ ঘাটে গিয়ে যখন পৌঁছালাম তখন সেখানে গিয়ে দেখলাম এক অসাধারণ দৃশ্য। অজস্র ভক্তরা গঙ্গা স্নানের জন্য অপেক্ষা করছে, কেউ বোতলে গঙ্গা জল ভরে নিয়ে যাচ্ছে, কোথাও বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী, কোথাও আবার চা কফির দোকানে শুরু হয়েছে বারাণসী ঘাটের এই সুন্দর সকালটা। ঘাটের এক কোণে বসে আছেন অঘরী সাধু সন্তরা, যারা যে যার নিজেদের ধ্যানে মগ্ন। মাঝের মধ্যেই মনে হচ্ছিল এরাই যেন এই শহরের আত্মা। এই সকালবেলার কাশী শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা বিশ্বাস, একটা আলাদা রকমের জীবনধারা। এখন আমি চলে আসলাম বারাণসীর সেই প্রসিদ্ধ সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে। স্নানের ঘাট তো এখানে অনেক রয়েছে, আর তার সাথে এইটা হচ্ছে যে সেই বিখ্যাত আরতির ঘাট। সন্ধ্যাবেলায় বেশিরভাগ মানুষ এই জায়গাতে আরতি দেখার জন্য আসে। এখানে আশপাশটা দেখছেন কত সুন্দর,
সকালের এই সময় ঠান্ডার সময় কত মানুষ দেখুন এখানে স্নান করছে। আর এখানে রয়েছে গাদা গাদা বোট, মানে এত এখানে বোট রয়েছে না। আপনারা যদি বোটিং করতে চান বারাণসীতে ঘুরতে এসে, তাহলে এই দশাশ্বমেধ ঘাট সব থেকে ভালো অপশন হতে পারে। সকালের সময় এখান থেকে বোটিং করানো হচ্ছে, মাত্র 100 টাকা করে নিচ্ছে এখান থেকে। তাছাড়া আপনারা যদি চান আলাদা করে কিন্তু এখান থেকে বোট নিয়ে আপনারা এই পুরো নদী বক্ষে মানে যতগুলো ঘাট আছে প্রত্যেকটা ঘাট কিন্তু দর্শন করতে পারেন। কিন্তু তার জন্য চার্জেস 500 টাকা থেকে 1000 টাকা কিংবা হচ্ছে 1500 2000 টাকা পর্যন্ত নেওয়া হয়। সেটা আপনারা কতক্ষণ সময় কাটাবেন তার উপর ডিপেন্ড করছে। আর তাছাড়া বলবো 100 টাকার রাইড সব থেকে ভালো এখানে। সকালের এই সময় এখানে প্রচুর পাখি উড়ে আসছে, যেগুলো শীতের সময় দেখতে পাওয়া যায়। এখানে যত বোট দেখতে পাচ্ছেন এই বোটগুলোতে করেই কিন্তু ঘোরানো হয় এখানে সব ট্যুরিস্টদের। এখানে দেখবেন ডান দিকে একদম এই গঙ্গার তীরে না এরকম কয়েকটা বেদির মতো করা আছে, দেখবেন এরকম 9টা ছাতার মতো দেওয়া আছে। এই জায়গাতে সন্ধ্যের সময় মানে 6টা থেকে 6:30টার আশপাশ এখানে আরতি হয়, যে আরতির খুবই নাম রয়েছে বেনারসের মধ্যে। বেসিক্যালি এখানে আরতি দু জায়গায় হয়, সব থেকে হচ্ছে ফেমাস যেটা একটা হচ্ছে এই দশাশ্বমেধ ঘাট, আর একটা হচ্ছে আশি ঘাট। এখানে যদি সন্ধ্যেবেলা গঙ্গা আরতি দেখতে আসা হয় তাহলে ওই যে নৌকোগুলো বাঁধা আছে ওই নৌকোতে বসে গঙ্গা আরতি দেখার একটা সুযোগ সুবিধা রয়েছে। মানে দিনের বেলায় ওই নৌকোতে করে ঘুরতে পারবেন, তার সাথে ওই সেম নৌকোতে বসেই সন্ধ্যেবেলার সময় গঙ্গা আরতি দর্শন করতে পারবেন। এই বেনারস এমন জায়গা, এখানে আসলে বোটিং করানোর জন্য সবাই মিলে ছেঁকে ধরবে। কেউ বলবে 100, কেউ বলবে 150, তবে বেশি বার্গেনিং করে লাভ নেই, 100 টাকা একদম পারফেক্ট। আর আপনারা যদি হোটেল চান, হোটেল কোন জায়গা থেকে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা চলে আসবেন দশাশ্বমেধ ঘাট, দেখবেন বাম দিক এবং ডান দিক বরাবর লম্বা লম্বা না একদম ঘাট বরাবর রাস্তা চলে গেছে। এখানে আশেপাশে দেখবেন লাইন ধরে প্রচুর হোটেল রয়েছে, মানে এত হোটেল রয়েছে না এই গঙ্গার তীরে। আপনারা যদি চান যে গঙ্গার তীরে আপনারা থাকবেন তাহলে সব থেকে ভালো অপশান গঙ্গার তীরবর্তী এই যে হোটেলগুলো, এই হোটেল। দাম একটু হয়তো বেশি হতে পারে কিন্তু একদম ভালো লোকেশনে, একদম মানে রুম থেকে গঙ্গার ভিউ দেখতে পাবেন। ঠিক এই জায়গাতে দেখবেন বাম দিকে এখানে একটা লজ রয়েছে, সানরাইজ লজ, দূরে যে লেখা রয়েছে এটা। আমি একসময় যখন ঘুরতে এসেছিলাম তখন এই সানরাইজ লজে কিন্তু 1 রাত্রি স্টে করেছিলাম। এই হোটেল আমি এখানে এসে নিয়েছিলাম, আগে থেকে অনলাইন বুক টুক করিনি। হোটেলের কন্ডিশন সেরকম যে খুব যে ভালো সেরকম হচ্ছে বলবো না, কিন্তু যথেষ্ট ভালো আর কি, মানে ভালো লোকেশনে। আর আমার কাছ থেকে নিয়েছিল 900 টাকা, মানে তখনের সময়, মানে 2 বছর আগে যখন ঘুরতে আসছিলাম। আর সকালের সময় গঙ্গার মধ্যে না সূর্যের যে প্রথম যে ঝলকটা পড়ছে না, কি সুন্দর দেখুন, চারিদিক পুরো ঝলমল ঝলমল করছে। বেনারসে ঘুরতে যখন এসেছি এখানে যে বোটিংটা সেটা অবশ্যই করব, কিন্তু তার আগে এখানে যে কাশী বিশ্বনাথ মন্দিরটা আছে সেই মন্দির এবং তার যে করিডোরটা আছে সেই জায়গাটা ঘুরে নেব। এখান থেকে দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে কাশী বিশ্বনাথের করিডোর। আর এখানে কত লাইন লেগেছে দেখুন এই জায়গা থেকে। আসলে এটা কিন্তু মন্দিরের কোনো লাইন না, এইটা আসলে একটা গ্রুপ হয়তো ঘুরতে আসছে এখানে, মানে মাথা গোনার জন্য সুবিধার্থে এরকম লাইন দিয়ে দাঁড় করিয়েছে যাতে কেউ না হারিয়ে যায়। এটাই হলো কাশী বিশ্বনাথের করিডোর। কত সুন্দর দেখেছেন তো জায়গাটা। এখান থেকে দূরে কিন্তু দেখতে পাওয়া যায় মণিকর্ণিকা ঘাট, ওই যে হালকা হালকা ধোঁয়া উঠছে ওই জায়গাটায়। এখন ঘড়িতে বাজে সকাল 8টা বেজে 10 মিনিট মাত্র। দেখেছেন তো কত ভিড়। এর আগে যখন ঘুরতে এসেছি এই জায়গা থেকে কিন্তু এরকম লাইনের ব্যবস্থা ছিল না। তো এই জিনিসটা কবে হয়েছে সেটা আমার জানা নেই, রিসেন্ট কিছুদিন হয়তো চালু হয়েছে। এরকম অগোছাল অবস্থায় স্নান টান করা হয়নি, এইভাবে তো মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না। কিন্তু মন্দিরের বাইরের জায়গাটা ওটা হচ্ছে ঘুরে নেব। এখন ভাবছি সঙ্গে যদি একটা ব্যাগ এবং গামছা টামছা যদি নিয়ে আসতাম না, কিছু জামা কাপড়, তাহলে খুব ভালো হতো। এই অল্পটুকু জায়গার মধ্যে 7টা ইউটার্ন নিয়ে তারপরে হাজির হলাম সিঙ্গেল লাইনে। এটাই হলো মণিকর্ণিকা ঘাট। কথিত আছে এই জায়গাতে সারা বছর চিতার আগুন এইভাবেই জ্বলতে থাকে, কখনো নেভে না। করিডোরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর বাম দিকে এখানে রয়েছে জুতো রাখার জন্য ছোট্ট ছোট্ট এরকম দেখুন খোপের মতো সব তাক করা আছে, যেখানে জুতো জমা দিয়ে আপনারা চলে যেতে পারবেন একদম সোজা মন্দিরের দিকে। তাছাড়া জুতো রাখার জন্য জায়গা সামনেও পেয়ে যাবেন। তার সাথে এখানে যদি ব্যাগ লাগেজ টাগেজ যদি নিয়ে আসেন সেইগুলো রাখার জন্য ব্যবস্থা রয়েছে। অনেকগুলো গেট আছে, অনেকগুলো কাউন্টার রয়েছে যেখানে ব্যাগ ট্যাগ জমা রাখতে পারবেন। তার সাথে মোবাইল, ক্যামেরা, এই জিনিসগুলো কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ করে না। তো সেই ক্ষেত্রে আপনারা ব্যাগের মধ্যে রেখে গচ্ছিত করে রাখতে পারবেন কাউন্টারের মধ্যে। কত মানুষের ভিড় দেখুন, যত বেলা বাড়বে তত মানুষের ভিড় কিন্তু এখানে অলরেডি বাড়তে থাকবে। এখানে মন্দিরে যদি পুজো দিতে হয় তাহলে চেষ্টা করবেন যত ভোর কিংবা যত সকাল সম্ভব এখানে চলে আসার। এই জায়গা থেকে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়াটা, আর তার সাথে বাম দিকে লাইনে ভিড় দেখেছেন তো। আর আজকে হচ্ছে দিনটা সোমবার দিন এমনিতেই শিবের মন্দিরে বেশি ভিড় হয়, সেটা জানেন আপনারা সবাই ভালো করে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার 1-এর সামনে। পাশে এই গেট দিয়ে সুন্দর কাশী বিশ্বনাথের যে মন্দিরটা এবং মন্দিরের যে চূড়াটা সোনালি আলোতে, সোনালি চূড়া একদম পুরো ঝলমল ঝলমল করছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে না। এখান থেকে বেশি কিছু না, মোবাইল ক্যামেরাতে হালকা করে জুম করলেই পুরো জিনিসটা পরিষ্কার করে দেখতে পাওয়া যায়। দেখুন আপনাদের আমি ফুটেজের মতো দিচ্ছি, কি সুন্দর লাগছে সকালের এই সময় এই জায়গার দৃশ্যটা। মানে ভেতরে প্রবেশ করতে গেলে লাইন দিয়ে অনেক দেরি হয়,
কিন্তু এই জায়গা থেকে আপনারা যদি চান মন্দিরটা কিন্তু বাইরে থেকে দর্শন করে নিতে পারবেন, কিন্তু ভেতরে বিগ্রহে দর্শন করতে গেলে তার জন্য লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, যার জন্য সময় লেগে যেতে পারে প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সকালের এখনের এই সময়। শ্মশান হচ্ছে শান্তির জায়গা, পবিত্র জায়গা, আর তার সাথে পাশে যদি থাকে এরকম গঙ্গা, তাহলে আর কিসের ভয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ির ধাপগুলো করা আছে না, এখানে ঘন্টার পর ঘন্টা বসে এখানে সময় কাটিয়ে দিতে ইচ্ছে করে। সে কাল থেকে রাত জাগা অবস্থায় আছি। মণিকর্ণিকা ঘাটের সামনে থেকেও কিন্তু বোটিং করানোর অপশান আছে এখান থেকে, কিন্তু এই জায়গা থেকে বোটিং করতে আমি একদমই প্রস্তুত নই। বোটিং করার জন্য ঘাটে কত ভিড় দেখেছেন তো, জাস্ট পুরো অগাধ মানুষ পুরো কিচকিচ করছে। আর এখানে কত রকম মালা পাওয়া যাচ্ছে দেখুন, এগুলো সব রুদ্রাক্ষের মালা, এখানে কিছু ডমরু, তার সাথে এইরকম কিছু পরার জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর তার সাথে মানুষের ভিড় দেখুন। এখানে বোটিং করার আগে পাখির কিছু খাবার নিয়ে নিচ্ছে, এগুলো হচ্ছে পাখির দানা, এইরকম ঝুড়ির মতো, এগুলো জলের মধ্যে ছড়িয়ে দিলেই যত পাখি আছে সব এক জায়গায় এসে হামলা করবে। চলুন দেখাবো আপনাদের। এগুলো নেওয়া হয় 10 টাকা করে প্যাকেট। এখানে দেখুন কত রকম ফল বিক্রি হচ্ছে, এগুলো সব 20 টাকা প্লেট। চলুন নৌকোতে উঠে পড়া যাক। আমরা যে নৌকোতে যাচ্ছি এই নৌকোতে আমাদের কাছ থেকে নিচ্ছে 100 টাকা। আমরা যেই ঘাট থেকে বোটিং করব এই ঘাটের নাম হচ্ছে মীর ঘাট। এই বারাণসীতে ঘুরতে আসলে এখানে এত পরিমাণে ঘাটের সংখ্যা রয়েছে, এত তো নাম মনে রাখা সম্ভব নয়, কিন্তু হাতে সময় থাকলে এবং যদি বাজেট থাকে তাহলে একটা আলাদা করে নৌকো ভাড়া করে নিলে প্রত্যেকটা ঘাটের সামনে দিয়ে ঘুরে নেওয়া যায়। বোটিং করতে হলে এই যে দেখছেন লাইফ জ্যাকেটগুলো আছে, এই জ্যাকেটগুলো কিন্তু পরতেই হবে। এটা নিয়ে টোটাল 4টে, ভেতরে রয়েছে 2টো, তারপর রয়েছে একটা জ্যাকেট, তার উপরে এটা। কী যে বিভৎস গরম লাগছে না। আর বেনারসে এই যে দূরে যা হালকা একটা কুয়াশা, একটা ভাইব দেখতে পাওয়া যাচ্ছে না, সেরকম পরিমাণে কিন্তু ঠান্ডা নেই, এখানে ভালোই গরম রয়েছে। যাই বলুন, বেনারস হচ্ছে এই জন্য সেরা। এই দৃশ্য আর কোথাও আশা করে দেখতে পাওয়া যাবে না। পাশ দিয়ে ছোট্ট ছোটো নৌকোগুলো যাচ্ছে দেখুন। এখানে সব থেকে মজা কি জানেন, এখানে এই যে ছোটো নৌকোগুলো আছে না, যেগুলো হচ্ছে হাত নৌকো, এই যে দেখুন পাশ দিয়ে একটা যাচ্ছে, সব থেকে শান্তি ফিল করায়। কানের মধ্যে নো আওয়াজ, নো ঝামেলা, একদম শান্তভাবে জলের হচ্ছে একদম কুলধ্বনি শুনতে শুনতে এখানে নৌকো বিহার করতে পারবেন। আর এই যে হাতে অলরেডি আমার খাবার দাবার সব দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি, মানে আমার না, এগুলো সব হচ্ছে পাখির খাবার দাবার। কীভাবে পাখিগুলোকে সামনে ডাকি সেটা দেখুন খালি। দেখুন এইভাবে পাখিদেরকে ডাকতে হয়। 1 প্যাকেট নিয়েছিলাম, শেষ হয়ে গেল। এই মুহূর্তে আমি ভেসে চলেছি পবিত্র গঙ্গার বুকে। বারাণসী ঘাটের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের নৌকো। চারিপাশে শুধুই জল এবং শীতের অতিথি পাখিদের মেলা। হাজার হাজার পাখি উড়ছে, ঘুরছে, কখনো নৌকো চারপাশে এসে খাবার খাচ্ছে, আবার কখনো ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে। তারই সাথে জলের স্রোতের মৃদু শব্দ, দূরের ঘাটের মানুষের কোলাহল, তার মাঝে পাখিদের কিচিরমিচির ডাক, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি। পাশ দিয়ে একটার পর একটা নৌকো ভেসে যাচ্ছে, কিছু মেশিনে চলে, আবার কিছু মাঝির হাতে পাওয়া নৌকো। সবাই যেন নিজের মতো করে গঙ্গার সাথে কথা বলে যাচ্ছে। নৌকোতে বসে একের পর এক ঘাট পেরিয়ে যাচ্ছি, আর এখানে প্রত্যেকটা ঘাটের নাম আলাদা আলাদা। প্রত্যেকটা ঘাটের আলাদা ইতিহাস রয়েছে, আলাদা আলাদা গল্প রয়েছে। নৌকোয় ভ্রমণ করাকালীন কখনো দেখতে পাবেন কিছু কিছু মানুষ পুজো দিচ্ছে, কোথাও সাধু সন্তরা ধ্যানে বসে আছেন, আবার কখনো পর্যটকেরা ছবি তুলছে। নদীর পাড়ে চোখে পড়ছে প্রাচীন মন্দির, প্রাচীন স্থাপত্য, দুর্গের মতো কাঠামো, যেগুলো দেখলেই মনে হয় এই শহর এখনও তার 1000 বছরের ইতিহাস বুকের মধ্যে ধরে রেখেছে। তাই তো বলি, বেনারস শুধু একটা শহর নয়, এটা একটা বিশ্বাস, সংস্কৃতি আর আত্মার মিলনস্থল। গঙ্গার বুকে বসে থাকলে মনে হয় এখানে যেন সময় একটু ধীরে ধীরেই চলে। এই নৌকোবিহারের প্রত্যেকটা মুহূর্ত আমার মনে থাকবে চিরকাল। আর এই কাশীনগরীর নাম 1000বার চেঞ্জ হলেও গঙ্গা থেকে গঙ্গা তীরের এই সৌন্দর্য একই রকম থেকে যাবে জন্ম জন্মান্তরে। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল আমরা নৌকো রাইড করলাম। বেশ দারুণ একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। এখানে যখন আসবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ সময় দিয়ে এই 100 টাকা রাইডটা করে নেবেন। এমন কিছু বেশি টাকা না, মাত্র 100 টাকায় 1 ঘন্টার কাছাকাছি জার্নি। এইবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, চলুন কি খাওয়া দাওয়া পাওয়া যায় দেখতে হবে। খাবারের জিনিসের অভাব নেই, সেটা বাঙালি খাবারই হোক, কিন্তু বাঙালি খাবারটা একটু তুলনামূলক কমই পাওয়া যায়। বেশিরভাগ এখানে নন বেঙ্গলি খাবার দাবার, তো সেই সব খাবার দাবার খেয়ে তো আমরা অভ্যস্ত নই। তো যাই হোক, সকালে এখন হচ্ছে কলা খেয়ে পেট ভরাচ্ছি, তার সাথে দেখি এখানে আশেপাশে কিছু খাবার দাবার ঘুরতে ঘুরতে খেয়ে নেবো। আর যত বেলা বাড়ছে গাদলিয়ার চোখে ভিড়ের পরিমাণটা খালি দেখুন, মানে মানুষের মাথা গোনা যাচ্ছে না। গাদলিয়ার চোরাহাট সামনে
এখানে এক জায়গা থেকে আখের জুস খাচ্ছি, 20 টাকা করে নিচ্ছে গ্লাস। গ্লাসটা ছোট, অসুবিধা নেই, কিন্তু এই আখের যে রসটা না একদম পিওর আখের রস, দারুণ মিষ্টি। এখন আমরা গাদাউলিয়া চৌরাহা থেকে বাম দিকের রাস্তা ধরছি। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে সোজা কাল ভৈরব মন্দিরের দিকে। কাল ভৈরব মন্দির খুবই একটা প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির। এই পুরো কাশী, পুরো বেনারসের মধ্যে মনে করা হয় পুরো কাশী ভ্রমণ তখন সম্পূর্ণ হয় যখন কাল ভৈরবের মন্দির দর্শন করা হয় সবার শেষে। কাল ভৈরব হলো শিবের উগ্র মূর্তি, মানে উগ্ররূপ যাকে বলে আর কি। এই মন্দিরে কিন্তু পুজোটা একদম অন্যভাবে দেওয়া হয়। অন্যান্য জায়গায় আমরা যেমন দেখি ফুল, বেলপাতা, মালা এসব দিয়ে পুজো দেওয়া হয়, তো এখানে ভগবানকে নাকি মদ দেওয়া হয়, মানে অ্যালকোহলের কথা বলছি আর কি। তো শুনতে একটু আজীব লাগতে পারে, তো চলুন মন্দিরের দিকে যাই। এই মন্দিরে যাওয়াকালীন দেখবেন এইরকম একটা সুন্দর রাস্তা রয়েছে, যেই রাস্তায় কম বেশি সারা বছর মারাত্মক পরিমাণে ভিড় লেগেই থাকে। আর এখানে আশেপাশে কিছু লোকাল দোকান দেখতে পাবেন, তার সাথে কিছু লোকাল খাবার দাবার। এই রাস্তায় যাওয়াকালীন একটা মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে বাম পাশে, এইটা হচ্ছে সত্যনারায়ণজির মন্দির। কী পরিমাণে মানুষের ভিড় দেখুন এই জায়গাতে। আর কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো গেট আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 নম্বর গেট, এখানে পরিষ্কার করে লেখাই রয়েছে, মানে এই গেট দিয়েও একটা এন্ট্রি হয়। কিন্তু আমি যেটা শুনেছিলাম এই যে গেটটা আছে এটা হচ্ছে ভিআইপি গেট। অজস্র মানুষের ভিড়ে প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট পায়ে হেঁটে আসার পর ডান দিকের এই ছোট্ট রাস্তা দিয়ে অল্প কিছু দূর এগিয়ে গেলেই দেখবেন তীর চিহ্ন দিয়ে লেখা রয়েছে কাল ভৈরব মন্দিরে যাওয়ার মার্গ। মন্দিরে যাওয়ার আগে রয়েছে ছোট্ট একটা গলি, যেখানে অজস্র মানুষের কোলাহলের সাথে বেশ একটা ছোট্ট জমজমাট মার্কেটও রয়েছে। একদম সামনে এগিয়ে গেলে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিংবা বাড়ি ডেকোরেশন করার জন্য বেশ কিছু ইউনিক এন্টিক জিনিসের দোকানও দেখতে পাওয়া যায়। খুবই একটা খারাপ লাগার বিষয়, বাবা কাল ভৈরবের মন্দিরটা না দর্শন করতে পারলাম না। দুপুর 1টার সময় এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় সে একদম দুপুর 3টের পর। তো এই যে সময়টা, এই সময়টা আমাদের দাঁড়িয়ে থাকলে হবে না, যেহেতু আজকে একদিনের জন্য বেনারসটা আমরা কভার করছি। এখানে বেশি দেরি হয়ে গেলে তাহলে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি, তার সাথে আশেপাশে আরও 2-1টা জায়গা, সেগুলো দেখতে পাবো না। এখন আমরা এখান থেকে চলে যাবো সিন্ধিয়া ঘাটের দিকে, যেটা সামনে থেকে ডান দিকে রাস্তা। এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের গুগল ম্যাপ, এটা হচ্ছে সিন্ধিয়া ঘাট। এখানে পাশে রয়েছে একটা খুব সুন্দর একটা মন্দির, যেটা মণিকর্ণিকা ঘাট থেকে একদম পাশে দেখতে পাওয়া যায়। এখন আমি হেঁটে চলেছি বেনারসের ছোট্ট সরু গলির মধ্যে দিয়ে, যেখানে একজনের বেশি চলাই কঠিন। একটা মানুষ পাশ দিয়ে হাঁটলে পাশ দিয়ে বাইক কিংবা সাইকেল ঢোকা প্রায় অসম্ভব। তবুও এখানে লুকিয়ে রয়েছে বারাণসীর আসল প্রাণ। দেওয়ালে দেওয়ালে দেখা যায় সুন্দর চিত্রকলার মাধ্যমে গঙ্গা, শিব আর বেনারসের ইতিহাসের গল্প। এখানে কিছু পুরনো বাড়িঘর রয়েছে, যেগুলো দেখলে মনে হয় আমি যেন হঠাৎ করে কয়েকশো বছর পেছনে চলে এসেছি। এই ধরনের প্রচুর গলি রয়েছে বারাণসীতে বিভিন্ন ঘাটের মধ্যে যাওয়ার আগে, যেগুলো ঘুরতে আসা পর্যটক কিংবা ধার্মিক মানুষদের মন কাড়তে বাধ্য করে। কোথায় আছে ভোলানাথের শহর বারাণসী? এই চিত্র এবং গন্ধের প্রমাণ এখানের এমন প্রত্যেকটা অলিগলির ভেতরে পাওয়া যায়। বেনারসে ঘুরতে আসলে এখানে অলিগলি যদি জানা থাকে না, মোবাইলে গুগল ম্যাপটা একটু ইউজ করবেন। আমরা অনেকে জিজ্ঞাসা করে আসছি, দেখুন এখন আমরা এই জায়গায় আসছি, বাম দিকে এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটের ঠিক অপোজিটে এখানে রয়েছে একটা দেখুন সুন্দর একটা ছোট্ট মন্দির। তো এই জায়গাটা আসার জন্য আমরা এত স্ট্রাগল করলাম, ভেতর দিয়ে এত গলির মধ্যে দিয়ে আসছি না। আর সত্যি কথা বলতে এই গলিগুলো না খুবই সুন্দর। ওই যে দেখেছেন কিছু কিছু সিনেমা আছে, সিনেমার শ্যুটিং হয় বেনারসে, তার কারণটা একমাত্র বেনারসের এই অলিগলি ঘুরলে তবে কিন্তু জানতে পারা যায়। চলুন মন্দিরটার সামনে থেকে দেখি। একদম গঙ্গা কিনারে, একদম গঙ্গার জলের মধ্যে থেকে মন্দিরটা এইভাবে দাঁড়িয়ে আছে। আশেপাশের এই যে জায়গাটা দেখছেন, ওই দিকটা হচ্ছে বালুর চর, মানে যে দিকটাতে নৌকোগুলো মানে নিয়ে যায় ওই দিকটাতে গিয়ে নামানো হয়। এইদিকে দেখেছেন তো কত মানুষ এখানে। তার সাথে এখানে একটা মন্দির রয়েছে, একটা চরণ পাদুকা মন্দির লেখা রয়েছে, দূর থেকে ভালোভাবে বুঝতে পারছি না। আসল যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই মন্দিরটা, যেটা দেখলে দূর থেকে মনে হয় মাটি দিয়ে তৈরি। এই যে মন্দির, এই মন্দিরের একটা নাম আছে, বলছে রত্নেশ্বর মহাদেব মন্দির। এই নামটা কিন্তু আমি জানি না, জাস্ট মানে এখানে শুনে তারপর আপনাদেরকে বলছি। যদি ভুলভাল যদি হয় সেটা কিন্তু অবশ্যই মাফ করে দেবেন। এই মন্দিরের ঠিক অপোজিটে এই কুণ্ডের নাম হচ্ছে মণিকর্ণিকা কুণ্ড। আশপাশটা দেখেছেন তো কত সুন্দর স্ট্রাকচারগুলো। এইবারে আসি দুপুরের খাওয়া দাওয়ায়। খাওয়া দাওয়া করার জন্য দোকান তো রয়েছে অনেক, যেখানে বিভিন্ন রকম নিরামিষ খাবার দাবার 100 টাকার মধ্যে পাওয়া সম্ভব।
কিন্তু মা অন্নপূর্ণা মন্দিরের প্রসাদের কাছে এগুলো কিছুই না। একথা যারা আগে খেয়ে গেছেন তারা অবশ্যই জানেন। একদম কাশী বিশ্বনাথ মন্দিরের পেছনের দিকে রয়েছে মা অন্নপূর্ণা দেবীর ভাণ্ডারা, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ লাইন দিয়ে অন্ন গ্রহণ করেন। এখানে একদম বিনামূল্যে পেট ভরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আপনাদের খাওয়ার ভিডিও দেখালাম না। অন্নপূর্ণা মন্দিরে দুপুরে প্রসাদের জায়গাটা কোথায় সেটা কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই ইশারা করে দেখিয়ে দেবে। এছাড়াও এখানে কর্তব্যরত পুলিশ প্রশাসনও খুবই সাহায্য করে তীর্থযাত্রী এবং পর্যটকদের। খাওয়া দাওয়া পর্ব শেষ করে পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটের সামনে, যেখানে সন্ধ্যের গঙ্গা আরতি হয়। কারণ দেরি করে গেলে এখানে বসা তো দূরের কথা, দাঁড়ানোর জন্য জায়গা হয় না। মা অন্নপূর্ণা মন্দিরে দুপুরের খাওয়া দাওয়া সেরে মানে দুপুরের প্রসাদ খেয়ে এখন সোজা চলে আসছি দশাশ্বমেধ ঘাটে। এখানে মানুষের ভিড়টা দেখুন একবার খালি কেমন। এখানে সব চেয়ারের ব্যবস্থা রয়েছে, যারা আগে থেকে এখানে আসবে না তারা এখানে চেয়ারে বসতে পারবে। আর তাছাড়া যারা দেরি করে আসবে তাদেরকে দাঁড়াতে হবে একদম পেছনে, আর তাছাড়া একদম সামনে। তাছাড়া এখানে কিন্তু নৌকোর মধ্যে বসে আরতি দেখার সুযোগ রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন সব নৌকোগুলো সব দাঁড়িয়ে আছে একদম আরতি ঘাটের সামনে লাইন দিয়ে দেখতে পাবেন। প্রত্যেকটা নৌকোতে বসে এখানে আরতি দেখার সুযোগ রয়েছে। তো তার জন্য কিন্তু একটা চার্জেস রয়েছে। তো আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নৌকোতে বসে ওখানে আরতি দেবো কিনা। তো শেষমেশ দেখলাম এখানে চেয়ার খালি রয়েছে কয়েকটা। তো সেই জন্য আমরা চেয়ারে এসে বসে পড়েছি। আর এটা সবথেকে ভালো অপশান, মানে একদম মুখের সামনে আরতি হবে, সন্ধ্যা আরতি, যেটা হচ্ছে যে বারাণসীর সবথেকে প্রসিদ্ধ আরতি বলা হয়। আর এই আরতি কিন্তু 2-3টা ঘাটে হয়। এই ঘাট ছাড়াও পাশে ওখানে হচ্ছে আরেকটা ঘাট রয়েছে আস্তি ঘাট বলে, সেই ঘাটটাও কিন্তু আরতির জন্য ফেমাস। এখনও মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে। আর বছরের সিজন ওয়াইজ এখানে আরতির যে সময়টা সেটা কিন্তু আপ ডাউন হয়। গরমের সময় আসলে 6:30 থেকে 7টার সময় দেখতে পাওয়া যায়, এবং শীতের সময় যদি আসা হয় মানে এখন যে সময় আমি এসেছি এখন মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে শেষ হয়ে যাবে। সন্ধে নামতেই চারপাশে জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ। তার সাথে শঙ্খ ঘণ্টার ধ্বনিতে ভরে যাচ্ছে আকাশ বাতাস। পুরোহিতদের হাতে আগুনের প্রদীপ, ধূপের গন্ধ আর মন্ত্র উচ্চারণ সব মিলিয়ে তৈরি হচ্ছিল এক অপার্থিব পরিবেশ। এই মুহূর্তটাতে মনে হবে গঙ্গা আর ভগবান শিবের সাথে সরাসরি সংযোগ তৈরি হচ্ছে। এই গঙ্গা আরতি শুধু বেনারসেই নয়, ভারতের আরও অনেক জায়গাতেই হয়, যেমন হরিদ্বারের হারকি পৌড়িতে, ঋষিকেশের ত্রিবেণী ঘাটে এবং প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। এখন কলকাতার বাবুঘাটেও চালু হয়েছে, যদিও তবু এই জায়গাগুলো হিন্দু সভ্যতায় এক আলাদা রকম স্থান অধিকার করেছে। এইসব জায়গাতে সন্ধেবেলায় গঙ্গার সামনে মাথা নত করে প্রার্থনা করেন হাজার হাজার মানুষ। এই গঙ্গা আমাদের সংস্কৃতি, ইতিহাস আর আত্মার অংশ। তবে মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে এই আনন্দের স্বাদ নেওয়া একদমই অসম্ভব। এর জন্য অবশ্যই একবার আসতে হবে বারাণসীতে এবং কাটাতে হবে এইরকম একটা সুন্দর সন্ধে। এখনের সময় ঘড়ি কাটা 7:28। এখন আমরা চলে আসলাম দশাশ্বমেধ ঘাট ছেড়ে। একটু আগে হচ্ছে আরতি শেষ হলো 7টার দিকে, মানে শীতকাল হলো 6টা থেকে কিন্তু আরতি শুরু হয়ে যায় এবং 1 ঘন্টা ধরে আরতি চলে। খুবই সুন্দর লাগলো আরতিটা। এর আগেও দেখেছি অনেকবার, কিন্তু এইরকম একদম সামনে থেকে চেয়ারের মধ্যে বসে এই যে অভিজ্ঞতা, এই যে এক্সপিরিয়েন্স, এই জিনিসটা কিন্তু একদম পুরো সেরা লেভেলের। তো যাই হোক, এখন আমাদের মোটামুটি সারাদিনের ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। এইবার আমাদেরকে আস্তে আস্তে রওনা হতে হবে স্টেশনের দিকে। আর এখনের সময় রাতের যে মার্কেটটা দেখুন বেনারসের কত সুন্দর, চারিদিকে জাঁকজমক করে সব লাইট জ্বলছে, তার সাথে বিভিন্ন দোকানপাট সব খোলা রয়েছে, আর তার সাথে দেখুন মানুষের ভিড় সামনের দিকে করছে। এরপর সন্ধ্যের এই প্রসিদ্ধ গলির অজস্র মানুষের ভিড় ঠেলে গিয়ে পৌঁছেছিলাম বেনারসের বিখ্যাত গাদাউলিয়া চোখের সামনে গামা পান ভাণ্ডারে। বেনারসে ঘুরতে এসে যদি বেনারসের পান মুখে পড়ে তাহলে বাড়ি ফিরে অ্যাটলিস্ট কাউকে বলতে হয় না যে আমি ঘুরতে এসেছিলাম বেনারসে। ওটা আপনাদের দাঁত দেখলে এমনিই বুঝে যাবে। এছাড়া পাশে রয়েছে বিখ্যাত কাশি চাটের ভাণ্ডার, যেটা বেনারসের বিখ্যাত চাটের দোকান। তবে এখানে 1 প্লেট চাট খেতে গেলে প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয়, কারণ একটাই, বিভিন্ন স্টেট থেকে আসা মানুষজনের জমানো ভিড়। যাই হোক, এইবারে বেনারসকে বিদায় দেওয়ার পালা। বেনারসের যে কোনো জায়গা থেকে স্টেশনে যাওয়ার জন্য গাদা সংখ্যক গাড়ি চলাচল করে, কাজেই একটা টোটো ধরে এইবারে আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে।
টোটো ধরে চলে আসলাম এখন বারাণসী স্টেশনের বাইরে। আর টোটোতে করে এখান পর্যন্ত আসতে যাওয়ার সময় যে খরচ নিয়েছিল আসার সময় সেম খরচ, সেই 20 টাকা করে জনপ্রতি। আর আজকে আমি যে ট্রেনে করে এখান থেকে ফিরে যাচ্ছি সেইটা হচ্ছে রাত্রি 9টা বেজে 5 মিনিটের হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনটা যদি মিস করি তাহলে সে একদম রাত্রি 1টার পর। তো যাই হোক, সারাদিনে আজকে যতটা সম্ভব ততটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে আরেকটা ট্রেন ছিল বিভূতি এক্সপ্রেস, কিন্তু ওই ট্রেনটা আমরা ধরলাম না। তার কারণ সন্ধ্যেবেলার গঙ্গা আরতিটা ওটা দেখার আমাদের টার্গেট ছিল। একদিনের ভ্রমণে বারাণসী কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, বাই বাই।